গরমে আমারে ব্যারামটা বারো রে ভাই, দুদিন বাদে কইমা গেলে আবার আসুন। না, তুই আর আসবি না। তাই আমারে বাংলা মাসে টাকা কটা দিয়া দেন, বাদ পালে নিয়ে আসতাম। ছবি শোন শোন, বাজারের রাস্তা দিয়ে যাস না, কালীবাড়ির গলি দিয়ে যাস, বুঝছস? আচ্ছা কই গেলি রে? সব কটার বাইরে হোটেল দেখা যাবো, দেখছো কি করে রাখছো সব? আরে আরে মরিচ গুলি কি রে ছবি, তোর মা শরীর লাগে? হাতে বাসি কিছু থাকলে মা দিতে বলছে, আর এই মাসের বেতনটা আমরা খুব অসুবিধায় আছি। এই টাকা দিলে সুবিধা হয়ে যাবো? এটা তো 2 দিনে শেষ করে ফেলাবি, পরে কি খাবি? তুই একটা কাজ ধর, তুই তো তোর মার কাজটা করতে পারোস নাকি? তোর মার এই কাজ পছন্দ হয় না? কি করতে হবে বলেন, আমি করব। পানি আনবি আর মশলা বাঁধবি, কিন্তু এই হোটেলের কাজ খুব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। তোর মায়েরে বিয়ে দিছি কিন্তু এই নোংরামির কারণে। এই এদিকে আয় দেখি, দেখি তোর হাত পা পরিষ্কার আছে কিনা দেখি। বাহ 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 বাহ, দেখি না, ছাড়েন আমার হাত, ছাড়েন। হ্যাঁ দেখি, আর তোর মাধ্যম দেবো। আর গরম ভাত দেবো, বড় মাছের মাথা দেবো। শোন শোন শোন, ভাসাইলি রে আমায় ডুবাইলি রে। ছবি শুই না যাস? বাবু একটা গপ্প শোনেন। বলো। এক কামারের একটা বিলাই ছিল, বিলাইটা সারাদিন ঘুমায় থাকতো। ছবি শোন, লোহার ঠন ঠন ঠনাস ঠনাস শব্দেও তার ঘুম ভাঙতো না, কিন্তু কামার যখন ভাত খাইতে বসতো তখন মাছের কাটা চিবানের শব্দে তার ঘুম ভাঙে যেত। হঠাৎ এই গল্প কেন মোল্লাদা? ছবি শোন, গল্পের মানে হইল যার যা দরকার সে তার খবর রাখে। প্রমাণ দেখাইতেছি, দেখেন দেখেন। হ্যাঁ শোন, কালকার খবর তো পাইছিস? কিসের? আহা, রিলিফের কাপড় দেবে, খবর পাইছিস? না। কথাটা মিথ্যা হয়ে গেল বাবু, এটা কামারের বিলাই না, বড় চেয়ারম্যান নিজে কাল শাড়ি দেবে। আরে বাবু আসেন আসেন, এই তুই এদিকে খেয়াল রাখবি, 2টা করে টিপ নিবি। টাকা আনছেন? টাকা? কত টাকা কিভাবে আনবো আমি তো কিছুই জানি না। 4 লাখ। 4 লাখ? এত টাকার মাল পাবলিককে কিছুই দেবেন না? গোডাউন তো খালি করে দেবেন। তাতে আপনার কি? আপনি টাকা দেবেন, মাল নেবেন। আটা আছে 1000 মন, খেজুর আছে 30 বস্তা, দুধ আছে 30 কার্টুন। এগুলো পাবলিক দেবেন না? পাবলিকই তো খাবে, টাকা দিয়ে কিনে খাবে। পাবলিক শাড়ি দিচ্ছি না, আপনি চান রাতে টাকা পাঠিয়ে দেবেন, আর আজিজ রে আপনার সাথে পাঠিয়ে দিচ্ছি, টাকাটা দিয়ে দেবেন। আমি এখানে দাঁড়াই। যত সব হাবাইটা, শাড়ি কিন্তু আর নাই নাই। এই শাহবাবুর সাথে যা, চায়ের দিব, বাসায় নিয়ে আসবি। আচ্ছা বস। চায়ের কিন্তু গুইনা আনিস। চেয়ারম্যান সাহেব, নতুন গাইড খুলুন। আমার জমিদারের বাচ্চা নতুন গাইড খোলে? যা নে এগুলো ধর। এই চেয়ার টেবিল ভেতরে নে, ভিতরে। এই সব তালা লাগা, শাড়ি আর নাই, যাও।
শক্তিও নাই। ভাইজান ভাইজান আমার এখন শাড়ি দিয়ে যান, আমার এখন শাড়ি দিয়ে যান ভাইজান, আমার এখন শাড়ি দিয়ে যান। কইলাম তো শাড়ি নাই ভাইজান, আমার এখন শাড়ি দেন ভাইজান। কইলাম তো শাড়ি নাই। আপনার পায়ে ধরি ভাইজান, আমাকে এখন শাড়ি দিয়ে যান। এই দেখি জোকের মতো ধরলো। এই ওঠ ওঠ ভাগ। ভাইজান আমি উঠতে পারছি না। উঠতে পারতেছস না কেন? কি হয়েছে? আমি বসার সময় আমার শাড়িটা ছিঁড়ে গেছে, আমি বেআব্রু হয়ে গেছি ভাইজান। উঠতে কোন জায়গা ছিঁড়ছে? কি কন ভাইজান, আমি বেআব্রু হয়ে গেছি ভাইজান, আমাকে একখান শাড়ি দেন। উঠ না, দেহি কোন জায়গা ছিঁড়ছে, কাপড় দেব নে। আপনি কি দেখতে চান? চুপ, আস্তে, বুঝোস না? আমার কি দেখতে চান? আমি তো আমার ইজ্জত থেকে রাখতে চাই। রাখতে দিলেন না, রাখতে দিলেন না। এমপি হোস্টেলে দেন 304 নম্বর রুম, আবুল হোসেন সাহেব। হ্যালো বস, আমি চেয়ারম্যান লিটন আক্তার। কি খবর? বস, গোডাউন লুট হয়ে গেছে। কে করেছে? ওই কলেজের ভিপি আমাদের ইলেকশনে যে বিরোধিতা করছিল, এখন বড় নেতা হইছে ওই পুতুল খেলার নির্বাচন। হ্যালো, তখন ইলেকশন ছিল বলে কিছু বলিনি, এবার শালাকে মেরে ফেলে দে।
এবার রিলিফের জন্য আসছে 1000 মণ আটা, 30 বস্তা খেজুর, দুধ 30 কার্টুন, 700 শাড়ি। তোমার জন্য 50,000 টাকা পাঠাইছি। পাইছি। কাল গোডাউন লুট হইছে। শুনছি। কলেজের ভিপি গোডাউন লুট করছে। আমি মাইন্ড করছি। আজ আবার আমাদের বিরুদ্ধে মিটিং হচ্ছে। শুনলাম। আমি চাই না মিটিং হোক। বুঝলাম। আগামীকালের মধ্যে ভিপিকে আমি দেখতে চাই না। কাল 10টায় পোস্টমর্টম হবে। বাংলাদেশ পৃথিবীর একটি দরিদ্রতম দেশ। খরা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, সাইক্লোন, টর্নেডো, এইসব প্রাকৃতিক দুর্যোগের সাথে যে জাতিটি প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে তাদের নাম বাংলাদেশী। দুর্ভিক্ষ যাদের ভূষণ, মহামারীতে যে দেশের মানুষ কুকুর সিগারের মতো রাস্তাঘাটে মরে পড়ে থাকে, উন্নত দেশগুলোর সাহায্যের আশ্বাস নিয়ে যে দেশের জাতীয় বাজেট তৈরি হয়, দুর্ভাগ্য হলেও সত্যি আমরা সেই দেশের ছাত্র সমাজ। বিদেশি খয়রাতি সাহায্য ছাড়া যে দেশ চলে না, সেই দেশের সরকার যদি ওই খয়রাতি সাহায্য জনগণের মধ্যে সুষম বন্টন না করেন, তাহলে সচেতন সমাজ বসে থাকতে পারে না। এই দেশে যারা ছাত্র সমাজকে রাজনীতি করতে নিষেধ করেন, তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, 1952 থেকে এ পর্যন্ত এদেশে যত আন্দোলন হয়েছে তার অগ্রভাগে ছিল এই ছাত্র সমাজ। রক্ত দিয়েছে ছাত্র সমাজ। এদেশে ছাত্র সমাজই বলতে পারে তারা নিষ্কলুষ, নিষ্পাপ। তাই এই জাতির কোন দুঃসময়ে বসে থাকতে পারে না। ছাত্র ঐক্য, ছাত্র ঐক্য। হাবিব ভাই, হাবিব ভাই। ছাত্র ঐক্য, ছাত্র ঐক্য। চোরাচালানিদের কালো হাত। ছাত্র ঐক্য, ছাত্র ঐক্য। হাবিব ভাই, হাবিব ভাই। ছাত্র ঐক্য, ছাত্র ঐক্য। হাবিব ভাই কলেজে পড়ে, কাল রিলিফের ওই জায়গায় উনি ছিলেন। ও বসো বাবা। না, বসবো না। কালকের ঘটনাটা বোধহয় অনেক দূর করাবে। কলেজে মিটিং হচ্ছিল, ওই মিটিংটাও চেয়ারম্যানের লোকজন ভেঙে দিয়েছে। ওদের হাত খুব শক্ত, হয়তো মামলাও করতে পারে। আর যদি মামলা করে তুমিই হবে সাক্ষী। তুমি যদি উল্টাপাল্টা করো আমার বিপদ হবে। বাবারে, আমরা গরিব মানুষ, এই ঘটনা ঘটবে আগে জানলে আমি তোরে যাইতে দিতাম না। এই মামলা মোকদ্দমা সাক্ষী ডাকিতে আমাকে রাইখো না বাবা। তুমি চুপ করো মা। কেন যাব না? উনি আমার ইচ্ছা রক্ষা করেছে। হাবিব ভাই, আপনি যান। আমার যদি দরকার হয় আমাকে ডাকবেন, আমি সত্যি কথা বলবো। ধন্যবাদ তোমাকে। এই দেশে তোমার মতো আরো দুঃসাহসী মেয়ের দরকার।
আমি অমূল্য, যাতে পরমাণিক। এই জায়গায় কি বাড়ি যেতেছি। কি দেখছিস? আপনি কারে জানি খুন করলেন? দেখছিস? না, দেখিস নাই। কিন্তু দেখলাম যে বাবু। তুই কিচ্ছু দেখিস নাই? দেখি নাই। কোনদিন কিচ্ছু দেখিস নাই? দেখি নাই। যদি দেখা থাকিস, চোখ দুটা উঠাইয়া কাকেরে খাওয়াবো। আমার জন্য খরচ হয়। বুঝছি, এই জায়গায় এক মিনিট থাকলে ঝগড়া হবে। ব্যাক কল, কিছু বুঝে না। 10টা। বাবু আমি কিছু জানি না, আমি কিছু দেখি নাই, আমি কিছু বলতেও পারবো না। হয়েছ কি বাবু থাকিস কোথায়? হয়েছে ওই পাশে। এই যে ছেলেটা মারা হলো, রাত্রে কোনো শব্দ টব্দ শুনিসনি? কিছু শুনি নাই, কিছু দেখিও নাই, আমি বাড়ি ছিলাম না। রাত ভর আখড়ায় কীর্তন শুনেছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। এদিকে আসো। দেখিস ভেজাল মালটাল দিস না, নতুন কিছু নাই। জুইরা তো বললো না, তেল দিস না? ঠিক আছে। হ্যাঁ স্যার কি আগের 200 টাকা বাকি। কি স্যার মোট 500 টাকা। কি কি বললি ভাই? হ্যাঁ দারোগা সাহেব, হ্যাঁ এই টাকাটা নিয়ে থানায় কেস আছে। এই আগের 200 টাকা স্যার পাইলেন যখন। তেরি বাকি 200 টাকা ফেরত দে। কি কেস? বাজারে এত লোকের মধ্যে এইভাবে দিতে নাই। চল। ঠিক আছে, থানায় আইসো। দেখেন স্যার আমার পিঠায় কি করছে, আমার দৈনিক পিঠায়। আরে ওইছে ওঠ। কালুনি কইছে আমার তালাক দিব। তোরে দৈনিক পিডায়, আর তুই সব কি জন্য পিডায়? স্যার আমার ভাইয়ের কাছ থেকে সাইকেল আনতে কয়। তোর ভাইরা দেয় না কেন? আমার বাজন মইরা গেছে, ভাইরা ভিন্ন হয়েছে, এখন কে দিবে? বিয়ের সময় দেওয়ার কথা ছিল না স্যার। না স্যার, ওর বাপের সাথে কথা ছিল। আপনি মিথ্যে কথা বলবেন না, এমনিতে আপনি অনেক পাপ করেন, আমার মিথ্যে কথা বলে পাপ করতেছে। না স্যার, কথা ছিল। তোমার দিকেছি। এই তুই কি কাজ করিস? চাষা কাজ। চাষা কাজ? সালার পর চাষা, এদিকে একটু এদিকে আয়। সালার পর চাষা কাজ করো তো সাইকেলতে কি করবা? গরু সাইকেলতে কি কাজ করবা? ওসি সাহেব আপনাকে সালাম দিছে। হ্যাঁ, ওসি সাহেব তো সালাম পাঠাবেই। মার্ডার কেসের আয়ু আমি, আমাকেই তো তলব করবে। হ্যাঁ, ওই মাল আনছস? হ্যাঁ স্যার। তাহলে সব ঠিক করে দেবো নে। আসি। স্যার
সরকার এই পোশাক দিয়েছে দেশে আইনের শাসন রক্ষা করার জন্য, যারা জুলুম করে, রাহাজানি করে তাদের দমন করার জন্য। স্যার, নো টক। আমি বলবো, প্রথমে শুনে রাখুন, আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের মধ্যে আমার মা বাবা ছিল। অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে তার সুফল প্রত্যেকটা মানুষের ঘরে গিয়ে এখনো পৌঁছায়নি। আর তাই আমি মনে করি যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ এখনো চলছে। আপনি বলুন তো, যে দোকানদারের কাছ থেকে পোশাক আর লাঠির ভয় দেখে দাম না দিয়ে মাল নিয়ে যাচ্ছিলেন, আপনার লাঠির ভয়ে সে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে কি না? সে কি দেশের কষ্টার্জিত স্বাধীনতা ভোগ করছে? বলতে পারেন সে কি স্বাধীন? বলতে পারেন 1971 যারা স্বাধীনতা বিরোধী দেশের শত্রু ছিল, সেই ঘৃণিত রাজাকারদের থেকে আপনার কোন পার্থক্য আছে কি? স্যার, আমি একা বলবো, একটি সুন্দর দেশের জন্য কিছু সুন্দর মানুষের প্রয়োজন। সেই সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করুন। শুনেছি অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে আপনার সংসার, চাকরি চলে গেলে আপনাকে রাস্তায় দাঁড়াতে হবে। ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে ক্ষমা করে দিলাম। মনে রাখবেন, আমি যতদিন এই থানায় আছি, কোনো ক্রাইম, কোনো অন্যায় আমি জাকাত ফান্ড, হকলি ফান্ড, যমুনা ব্রিজ ফান্ড, এরকম অনেক ফান্ডের নাম শুনেছি। এটা কোন ফান্ডে জমা হবে? ব্রিটিশ আমেরিকা, রাশিয়া, অনেক দেশের নাম শুনছি। আপনি কোন দেশের লোক? আপনি কি মঙ্গল গ্রহে থাকেন? বাংলা ভাষায় কথা বলছি। আমি বাংলাদেশের মানুষ। আমি জানতে চাই এগুলি কি জন্যে। ও, এটা কালু মিয়ার হাপ্তা। পারলাম না। কালু মিয়ার পরিচয়টা জানতে পারি? কালু মিয়া তোমার আব্বু? আমার বাবার নাম আব্দুল লতিফ শিকদার। তোর কোন জায়গায় ঠেকা গেল নাকি? তুই কে?
পরে বলবো। কালু মিয়াটাকে? কালু এলাকা? ও রংবাজ, এটা তার সেলামি? আজ থেকে দেওয়া লাগবে না। কোন হানকার নাপে? নাপিত না, এই এলাকার আরেকজন রংবাজ। কালুর সঙ্গে ফয়সালা হবে সে বড় না আমি। কালু প্রতি মাসে দোকানদারদের কাছ থেকে সালামি নেয়, আমি নিতে দেব না। এই কালুর চেহারা দেখলে তো এই কাপড় নষ্ট কইরা দিবে। কালুর লগে ফসলা করার আগে আমগো লগে বুঝা রে। বল, কে বড় রংবাজ? আমি না কালু, আমি না কালু, আমি না কালু। বল আপনি। এরা কালু রংবাজের চেলা। আপনারা ভয়ে সমস্ত দোকানদাররা এদেরকে বাসহারা দেন। আজ থেকে আর কাউকে কোনো মাসহারা দিতে হবে না। আমি এই থানা নতুন ওসি। পুলিশ দেশে নিরীহ মানুষদের একমাত্র আশ্রয়স্থল। আজ থেকে মনে রাখবেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সম্পর্কে এদেশের জনগণের খারাপ ধারণা হওয়াটা অস্বাভাবিক কিছু নয় রাজু। তোমার সেকেন্ড অফিসার রমান সম্পর্কে শুনেছি, সে যে বাড়িতে থাকে ওই রকম ডেকোরেশন, বিরাট ড্রয়িং রুম, সোফা সেট, এমন বাড়ি নাকি ঢাকার গুলশানেও খুব কমই আছে। স্যার আমি জানি, কিন্তু খবর নিয়ে জেনেছি রহমান সাহেব তার চাকরির প্রথম জীবনে এই থানায় আসেন এবং এখানে বিয়ে করেন। ওনার শ্বশুর বিরাট বড় লোক, পরিবারের সবাই আমেরিকায় থাকে। শখ করে ছোট্ট শহরে ওই বাড়িটা উনি করেছেন এবং ওই বাড়িতে উনি থাকেন। এর পরেও তার সম্পর্কে কিছু রিপোর্ট আমার কানে এসেছে। স্যার আশাটা স্বাভাবিক। আমি তার সম্পর্কে সাফাই গাইছি না যে সে ভালো লোক, তবে আমার ধারণা তাকে ভালো হওয়ার সুযোগ দিলে সে ভালো হবে। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি স্যার, আমি থাকাকালীন সে কোনো ক্রাইম করার সুযোগ পাবে না। সে বিশ্বাস আমার আছে। স্যার আমি তাকে প্রথম দিনে থ্রেট করেছি। রাজু, তোমার উপর আমার পূর্ণ ভরসা। হাবিব হত্যার রহস্য তুমি উদ্ঘাটন করতে পারবে, তুমি বন্ধ করতে পারবে। আমাকে দোয়া করবেন স্যার। আর একটা অনুরোধ রাজু, সব সময় মনে রাখবে তুমি আইনের লোক। ইমোশনকে চেক দিতে হবে, আবার ক্রিমিনালকে ধরতেও হবে। সালাম আলাইকুম ওসি সাহেব। কে?
আমি মাইন্ড করলাম আপনি আমারে চেনেন না। নাম কালু। শুনলে সবাই উঠে দাঁড়ায়, সালাম দেয়। ওসি রুমে পারমিশন নিয়ে ঢুকতে হয়। গেট আউট। আমি মাইন্ড করলাম ওসি সাহেব, আমি কোনোদিন কোনো জায়গায় পারমিশন নিয়ে ঢুকি না। যদি কোনো জায়গায় পারমিশন নিতে হয় আমি সে জায়গায় যাই না। এই থানায় কোনো অফিসার জয়েন করার আগে আমার পারমিশন নিয়ে আসে। আমি আবারও মাইন্ড করলাম, দুইটা গুরুত্বপূর্ণ কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন। বায়োস্কোপ টাইস্কোপ একটু বেশি দেখেন বুঝি। যারা বায়োস্কোপ বেশি দেখে তারা অনেকেই নিজেকে বায়োস্কোপের হিরোর মতো মনে করে। আমি বুঝতে পারছি আপনার ঘাড়ের রগ একটা তেরা আছে। তুমি আইনের লোক, ইমোশনকে চিট দিতে হবে, আবার ক্রিমিনালকে ধরতেও হবে। আমার ছেলে পেলেরা এলাকার দোকানদারদের কাছ থেকে সপ্তাহে সপ্তাহে কিছু চান্দা নেয়, এইটাই আমি হাত দেই না, ওরাই নেয়। আপনি বাধা দিছে 20,000 পাবেন। ওসি সাহেব, আমি খুব মাইন্ড করলাম আপনার এই যদি থানার মধ্যে আপনার দারোগা কনস্টেবলের সামনে কেউ অপমান করে আপনি নিশ্চয় দুঃখ পাবেন। আমার ছেলে পেলের সামনে আমাকে অপমান করলে আমিও খুব দুঃখ পাবো। শুনে রাখেন, আপনি যে হাতটা আমার উপরে উঠাই দিলেন আমি তাইটা থাকবো। নাই, আমি একজন ভালো মানুষের দীক্ষা নিয়ে। স্যার নমস্কার। কে? আমি অমূল্য, যাতে পরামানিক। আপনি যান। কি করো? খেউরির কাজ করি, মানুষের চুলদারি কামাই। বাসা কোথায়? পানিপাড়া সিএনবি অফিসের পিছনে ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে থাকি। আর কে কে থাকে? আমার স্ত্রী পুত্র সবাই ভারতে চলে গেছে। তাই নাই, এই মাটিতে আমার জন্ম হয়েছে বাবু, ছেড়ে যাইতে চাই নাই। ওরা যাওয়ার সময় ওদের সাথে আমার ঝগড়া হয়েছিল। বাবু, ডেকি স্বর্গে গেলেও তো বাড়াই বানতে হয়। আমরা যাতে পরামানিক, যেখানে যাব এই কাম আমাদের করতেই হবে। আমার অন্য ভূমি ছাইরা যাব কেন? কলেজের ভিপি হাবিব মার্ডার হয়েছে, শুনেছ? শুনছি। তোমার বাসার পাশে মার্ডার হয়েছে, তুমি দেখেছিলে? সকালে লাশ দেখছি। রাত্রে কোনো চিৎকার শুনেছিলে? না বাবু, ওই দিন আমি বাড়ি ছিলাম না। কোথায় ছিলে? 7 পার গেছিলাম নাম কীর্তন শুনতে। কোথায়? 7 পার। 7 পারে তো ওই দিন কোনো নাম কীর্তন হয়নি। ছিল বাবু, কানাই বলে রাখায়। প্রমাণ নিয়ে দেখেন। এই খুনের প্রমাণ একদিন হবেই, কিন্তু আমার সন্দেহ হচ্ছে তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো। ওসি সাহেব, আমি কেন মিথ্যে কথা বলবো? হাবিব ভাইকে আমি ভালো করে চিনিও না। রিলিফ ক্যাম্পে ওই দিনে আমি দেখেছি। আর যেদিন মারা গেল সেদিন রাত্রে আমাদের ঘরে এসেছিল। সে বের হয়ে যাবার পর তোমরা কোনো চিৎকার বা শব্দ শুনোনি? ধূপধাপ পায়ের শব্দ শুনেছিলাম। ওই শব্দ শুনে কেন বের হলে না? দারোগা সাহেব,
আপনারে কি বলবো, আমার মায়াটা বিয়ার যোগ্য হওয়ার পর থেকে পড়ায় প্রত্যেকদিন রাইতেই আমার ঘরের পাশ দিয়া টুপটাপ শব্দ হয়। আমার ঘরের সালে ইউটু পরে চিনে ছো দেওয়ার ভয়ে মুরগির বাচ্চা যেমন মুরগিতে পাকনা নিচে নিয়ে বসে থাকে, সন্ধ্যার পরপরই আমার মায়েরারে আমি ওরকম নিয়ে বসে থাকি, কোথাও যাইতে দেই না। তুমি বোধহয় লেখাপড়া জানো? অল্প। হ্যাঁ দারোগা সাহেব, ফুল ক্লাস পর্যন্ত পড়ছে, চিঠিও লিখতে জানে। খারাপ ঘরের মায়া না, অবস্থায় পড়া আজ গরিব হইয়া গেছে। ওর বাবা নেই? দুনিয়ার এতিম বাবা। আমরা এই জায়গার লোক না, নদীর ওপার, যশোর বাড়ি। ছবি, হাবিব সম্পর্কে যতটুকু জানো ততটুকুই বলবে। আর আমি যতদিন এই থানায় আছি কোনো ভয় করবে না। যদি কখনো বিপদ দেখেন সোজা চলে যাবেন থানা। মনে রাখবেন, আপনাদের মতো নিরীহ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্যই পুলিশ। বড় ভালো মানুষ না মা? বস, নতুন ওসি মার্ডার কেস নিয়ে খুবই তৎপর। তাছাড়া কলেজের ছাত্ররাও মিছিল করতেছে। ছাত্রের টাকা দিয়ে মিছিল বন্ধ করো। না বস, ছাত্রদের আপনি না আসলে আমার একার পক্ষে এত বড় ঝামেলা সামলানো সম্ভব না। আপনি চলে আসেন। এমপি সবাই আমার কলেজের ভিপি, এই কলেজে আমিও লেখাপড়া করেছি। হাবিবের সাথে আমার দলীয় কন্দল থাকতে পারে, আমি কি আমার ছেলের মৃত্যুর খবর শুনে বসে থাকতে পারি? পারি না। অ্যাসেম্বলিতে অধিবেশন চলছিল। কিসের অধিবেশন? আমি হাবিবের মৃত্যুর খবর শুনে সব ফেলে আমি চলে এসেছি। আমিও তোমাদের মিছিলে শরীক হব। হাবিব হত্যার হাবিব হত্যার হাবিব হত্যার কি হবে মিছিল করে আর স্লোগান দিয়ে? কি করবে দেশের রাজনীতিবিদরা? হাবিব মারা গেছে আজ কয়দিন হয়ে গেল, একজন আসামি ধরা পড়েছে? পড়ে নাই। হাবিবকে কারা মেরেছে? নিশ্চয় এখানকার লোক, এই দেশের লোক। কিন্তু কোথায় তারা? কে ধরবে তাদের? আমি। সে ক্ষমতা তো সরকার আমাকে দেয় নাই। এই ক্ষমতা কার হাতে? পুলিশের হাতে। পুলিশ নিশ্চয়ই ঘুষ খেয়ে এই খুনকে ধামা চাপা দিতে যাচ্ছে। তাদের আমি হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান করে দিতে চাই। যত ষড়যন্ত্রই হোক, হাবিব হত্যার বিচার হবে। হাবিব হত্যার বিচার হবে। বেগুন বাড়ির মাটিতে আমি যখন পা রেখেছি, হাবিব হত্যার বিচার হবে। তোমরা ছাত্র, রাস্তায় আর তোমাদের মিছিল করতে হবে না। প্রয়োজন হলে আমি তোমাদের ডাকবো। তোমরা ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। ঘরের ছেলে, ঘরে ফিরে যাও। হ্যাঁ, ঘরে ফিরে যাও। হ্যাঁ, যাও বাবা, যাও। বাহ, কালু ভাই, কালু ভাই, এমপি সাহেব আসছেন।
আমি তো বলি নাই যে আসে নাই। আপনারা যাইতে কয়। এখানে আসতে ক। মন্ত্রী সাহেব। আমি বলছি এদিকে আসতে। স্যার আপনারা যাইতে কয়। কালু, তোর সাথে নতুন ওসির গন্ডগোল হয়েছে? আমিও নতুন ওসির সম্পর্কে রিপোর্ট পেয়েছি। ও বেশ বেয়ারা লোক, ওকে ট্রান্সফার করে দিই, কি বলিস? আমি ওর উপর মাইন করছি। স্যার, ও মাইন্ড করা মানে ব্যাপারটা খুব সিরিয়াস। চেয়ারম্যান জি, আগামী ক্যাবিনেট শাফলিং এ আমার মন্ত্রী হওয়ার কথা ছিল, তা বোধহয় হলো না। কেন বস? তুমি একটা লোক, এই কারণে। তোমাকে চেয়ারম্যান করে আমি ভুল করেছি। আমার এলাকায় সব ঘটনা ঘটছে, বসের কানে গেলে মন্ত্রী তোমাকে বানাবে। ওই মেয়েকে বুঝিয়ে শুনিয়ে মুখটা বন্ধ করা যায় কিনা। মেয়েটাকে রাত্রে ডাকবাংলায় নিয়ে আসবে। এটা আমার কাছে নয়, চেয়ারম্যানের কাছে। স্যার, চেয়ারম্যান দেয় না। জি স্যার। ভেতরে আর কোন লোক আসবে না। জি স্যার। আজিজ, গেলি না সেই মায়াটারে আনতে? যাবো। যা যা। বঙ্গবাসী, তুমিও সঙ্গে যাও। আসেন। যাও যাও। হ্যাঁ, এবার বলেন বাবু, আপনি কেমন আছেন? কেমন আর থাকবো বলুন, দেশে বন্যা হলো। আপনারা যখন আছেন ভাবলাম রিলিফের মাল বিক্রি করে এবার দুটো পয়সার মুখ দেখব। হবে হবে, দিন আসছে, পারবেন তো বটেই। আমার জন্য আরো 5 লাখ টাকার ব্যবস্থা করুন। হঠাৎ এত টাকা আবার কি জন্যে? দোয়া করবেন, কথাবার্তা সব পাকাপাকি হয়ে গেছে। এবার 5 নিয়ে যেতে পারলেই ইনশাআল্লাহ মন্ত্রী, গাড়িতে ফ্ল্যাগ লাগিয়ে আসবো। তখন আরো ভালো হবে না? খুঁটাটা তখন আরেকটু মজবুত হবে না? তবে কাকে দেওয়া লাগবে? নাম বলে একটু অসুবিধা আছে, আপনি শুধু টাকার ব্যবস্থা করুন। এমপি সাহেব, ব্যবসায়ীদের একটা ধর্ম আছে, বিনা লাভে পুঁজি খাটায় না। আমার তো অনেক টাকা গেল। আপনাদের ইলেকশনে দিলাম 15 লাখ, এখন মন্ত্রী হবার জন্য দিতে হবে 5 লাখ। সবই তো পুঁজি লাগাচ্ছি, লাভ তো আসছে না। রিলিফের মালের জন্য চেয়ারম্যানকে টাকা দিলাম 4 লাখ, এদিকে গোডাউন লুট। কি 4 লাখ চেয়ারম্যানকে পেমেন্ট করে দিয়েছেন? হ্যাঁ, ওই দিনই তো লুট হয়ে গেল। এই চেয়ারম্যানের বাচ্চা, তুমি আমার ভাগ পাঠাওনি কেন? এই টাকার কথা তুমি আমাকে এখনো কেন বলোনি? কালই 2 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা দেবে। আপনারা তো ভাগাভাগি করে নিলেন, আমার কি হবে? আমি তো মাল পেলাম না। চেয়ারম্যান জি, টিনগুলো কি করেছো? আছে, কত দাম হবে? 6.5 লাখ টাকার মতো। টিনগুলো বাবুকে দিয়ে দাও। এগুলো রিলিফের টিন, জনগণরে কিছু দেয়া লাগে না? না হলে খাতাপত্র। খাতাপত্র? হ্যাঁ, কিসের খাতাপত্র? আল্লাহকে ডাকো, মন্ত্রী হতে পারলে আর কিচ্ছু লাগবে না। আর জনগণ, তোমার ইলেকশনে 5 লাখ, আমার ইলেকশনে 15 লাখ।
এই মোট 20 লাখ টাকা জনগণ খেয়েছে, এখন জনগণের টাকা আমরা খাচ্ছি। কে হিসাব ঠিক আছে না? হ্যাঁ। কি বাবু, কোনো ভুল আছে? না, হিসেব ঠিকই আছে। হ্যাঁ, ঠিক থাকতেই হবে। এই বুড়ি, এমপি কি তা তুমি জানো? আরে দেশের রাজা। মা, এমপি চেয়ারম্যানের চাইতে অনেক বড়। হাবিব ভাই মার্ডার হয়েছে আমাদের ভালোর জন্য, আমি যতটুকু জানি। তাই এমপি কে বলার দরকার আছে। তাইলে আমিও তোর সাথে যাব। না মা, তোমার জ্বর, আমি একাই যাই। তাই চলো। তুমি যাবে কোথায়? আমিও তো বুড়া মানুষ, আমারও তো মেয়ে আছে। আমি নিজে পৌঁছে দিয়ে জন্য তোমার মেয়ারে। চলো যাই মা, যা। আমার মায়ের তাড়াতাড়ি দিয়ে কোনো চিন্তা করো না তো, বেশি রাত করেন না ভাই। আচ্ছা, আর কোনো চিন্তা করো না। চলো চলো ছবি, চলো চলো। লালমিয়া, ওই লালমিয়া, চলো দেখুন। আসো মা, ভিতরে আসো। আয়, আস না, আরে ভিতরে আয়। কি হলো, আস না। লই আইসি স্যার। আমাকে এমপি সাহেব। এই জন্য আজিজ, যা ভিতর নিয়ে যা। আয়, আরে দেখাস কি, আয় না। বাবু, ঠিক আছে, যান তাহলে। চেয়ারম্যান যে কাজ করেছে, ওদিকে কলেজের ভিপি মার্ডার, এদিকে মেয়েটা যদি তার মুখ খোলে তাহলে সারে সর্বনাশ। দেখি বুঝি সুঝি ওর মুখটা বন্ধ করা যায় কিনা। তোমরা যাও যাও। আর আজিজ তো আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। বঙ্গবাসী। হ্যাঁ, চলে। তোমার নাম কি? ছবি। বসো বসো। করে কি এদিকে এসে বসো। ওখানে নয়, খাটে এসে বসো। বসো। তোমার আব্বার নাম কি? আমার আব্বা নেই। এতিম? এতিমের মাথায় হাত দিলে আল্লাহ নাকি খুশি হয়। লাল মিয়া, শুনতেছি হোসেন ভাই নাকি মিনিস্টার, যদি হতে পারে। আজিজ ভাই, এমপি সাহেবের কইয়া আবার একটা কাম করে দেওয়া যায় না? কি কাম? আমার ছেলেটা বৃত্তি পরীক্ষা দিচ্ছে, এমপি সাহেবের কইয়া বৃত্তিটা পাওয়া দেওয়া যায় না? দূর বোকা, এই সব কাজ কি এমপিরা করে নাকি? কি যে কন, শুনছি এমপিরা পারে না এমন কোন কাম নাই। আজিজ, যা মেয়েটাকে ধরে নিয়ে আয়। বাপরে বাপ, থানা। ওসি সাহেব, তুমি এত রাত্রে? ওসি সাহেব, আমাকে আপনি ছোট্ট জেলখানাতে আটকে রাখেন। কেন,
কি হয়েছে তোমার? কিছুই হয়নি, আমি ক্লান্ত। ওসি সাহেব, একটা মানুষও কি নেই যে আমাকে রক্ষা করতে পারে? কি হয়েছে বলো। কাছে তার জন্য নিরাপদ জায়গা। ওসি সাহেব, আমাকে কাছের মধ্যে আটকে দেন। ওখানে খুন করলে, চুরি করলে, ডাকাতি করলে, রাহাজানি করলে আটকানো যায়। বলো কি করেছো যে তোমাকে আটকাবো? যে অন্যায় করে তাকে আটকানো যায়? লোক না, ওটা একটা ভীমরুলের শাক, ওই জায়গায় আর দেওয়াটা উচিত হয় নাই। চুপ! কালু কোথায়? কালুকে খবর দাও। বস, ওরে ভয় লাগে, ও যদি মাইন্ড করে ফেলে তাহলে তো খুন। এমনি কলেজের বিপি মার্ডারের ঘটনাটা কদ্দূর গড়ায়, আবার আবার একটা ইয়ে করা যায় কি? আবার মাথায় একটা বুদ্ধি আইছে। কি? ওরা তো রিফিউজি, নদীর ওপার, যশোর বাড়ি। একটা বদনাম দিয়া, লোকজন দিয়া ওদের এই শহর থেকে ভাগায় দি। কি কর? ইয়ে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি। যদি মেয়েটা মুখ খুলে ফেলে তাহলে কিন্তু সর্বনাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়ে, আপনি কি আবুল হোসেন সাহেব? জি, আমাদের এমপি সাহেব। আমি তার নতুন ওসি স্যার। শুনেছি আপনি কাল এসেছেন, দেখা করতে এলাম। ইয়ে, চেয়ারম্যানের সাথে পরিচয় নেই? আমার চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। জি, ওনার সঙ্গে এখনো পরিচয় হয়নি। আমি ওনার অফিসে গিয়েছিলাম, পাইনি। বসুন বসুন। থ্যাংক ইউ। হ্যাঁ, এই কলেজের মার্ডারটা হয়ে সবাই পেরেশানের মধ্যে আছে। চেয়ারম্যান, যাও ওই কাজটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি ওসি সাহেবের সাথে কথা বলি। আসি ওসি সাহেব। আসসালামু আলাইকুম। দারোয়ান, একটু চায়ের ব্যবস্থা করো। আচ্ছা স্যার। ওসি সাহেব, আমি আসার পথে ছাত্রদের মিছিলে আমার গাড়ি আটকে ছিল। আমি ওদের কোন রকম বুঝিয়ে দিয়েছি। মার্ডারটার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারলেন? আমার কাছে এটা এখনো রহস্যজনক। আমার ধারণা কোন শক্তিশালী চক্র তাকে খুন করেছে। তা না হলে এই ব্যাপারে কেউ মুখই খুলতে চায় না। হয়তো শক্তিশালী চক্রের ভয়ে কেউ মুখ খুলছে না। না না না, এখানে কি বা শক্তিশালী চক্র আছে? আমার মনে হয় আপনার ধারণা ঠিক না। এখন তো ছাত্র সব উচ্ছৃঙ্খল, ওদের নিজেদের মধ্যে এ গ্রুপ ও গ্রুপ, কত গ্রুপ। ওরা নিজেদের মধ্যে শত্রুতা নিয়ে হয়তো নিজেরাই তো মেরে দিয়েছে। হতেও পারে স্যার। এখানে আসার আগে আমার ধারণা ছিল আমি এখানকার ক্রাইম বন্ধ করতে পারবো, কিন্তু কিছু কিছু ঘটনা আমাকে এত কষ্ট দিচ্ছে। আমার হাতে যদি সর্বোচ্চ বিচারের ক্ষমতা থাকতো তাহলে আমি কিছু লোককে গুলি করে মেরে ফেলতাম। কি এমন ঘটনা ঘটেছে? স্যার, ঘটনা যারা ঘটাচ্ছে দুর্ভাগ্য যে তারাই বিচারক। স্যাড, রিয়েলি স্যাড। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। বেয়াদবি মাফ করবেন স্যার। নামাজ পড়াতে জানলে বোধহয় সবাই মসজিদের ইমাম হতে পারে না। কারণ মসজিদের ইমাম হতে হলে সামান্য হলেও কিছু গুণের প্রয়োজন। অবশ্যই একজন ইমামকে সংযতভাবে কথা বলতে হবে। অবশ্যই একজন ইমামকে সৎ চরিত্রের অধিকারী হতে হবে। ঠিক তেমনি রাজনীতির ক্ষেত্রেও অবশ্যই একজন রাজনীতিবিদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকা উচিত, সৎ চরিত্রের অধিকারী হওয়া উচিত। আমাদের দুর্ভাগ্য স্যার, আপনাদের মতো অসৎ চরিত্রের লোকেরা পৃথিবীর এই দরিদ্রতম দেশটির প্রভু হতে চায় এবং আপনারা এই দেশের রাজনীতি করছেন। হোয়াট ডু মিন? তুমি জানো কার সঙ্গে কথা বলছো? জানি স্যার, আমি সেই ব্যক্তির সাথে কথা বলছি যিনি এদেশে পার্লামেন্টে বসে এই দেশ চালানোর জন্য আইন প্রণয়ন করেন,
যিনি এদেশে অনেক ভাগ্য বিধাতাদের মধ্যে একজন, যিনি পদোন্নতি পেয়ে 2 দিন পরে মন্ত্রী হতে যাবেন। আমি জানি তার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি সব জানি স্যার, আমি সব জানি। আর আমি এও জানি গত রাত্রে ছবির মতো একটি গরিব অসহায় একটি মেয়েকে আপনার ঘর থেকে কেন পালিয়ে যেতে হয়েছে। এক একবার মনে হয় এই রিভলভারের গুলি দিয়ে আপনার হৃৎপিণ্ডটা ভিন্ন করে দেয়। দুর্ভাগ্য আমার, এটা আমার ক্ষমতার বাইরে। Get out! I say get out! ওসি শোন, তোর বদলি হবে বান্দরবন। ভয় দেখাবেন না স্যার, চাকরি যখন করতে এসেছি বাংলাদেশে সব জায়গায় চাকরি করার জন্য প্রস্তুত আছি। খুদা হাফেজ। আমার কোন অফিসারের ট্রান্সফার সম্পূর্ণ আমার ডিপার্টমেন্টের ব্যাপার। আপনি মাইন্ড করবেন না এসপি সাহেব, ওই এলাকার এমপি হিসাবে আমার অনেক দায়িত্ব আছে। অনেক দায়িত্বের মধ্যে পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্বটা দয়া করে নেবেন না। আপনার ওসি খুব বাজে লোক। ক্রিমিনালদের কাছে আপনি যদি ক্রাইম করেন তাহলে আপনার কাছে অবশ্যই বাজে মনে হবে। হোয়াট ডু মিন? এসপি সাহেব, আমাদের হাত ইচ্ছা করলে অনেক লম্বা করতে পারি। জানি, একজন ওসি তো দূরের কথা, একজন এসপি কেও শুধু ট্রান্সফার না, চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার ক্ষমতাও আপনার আছে। এমপি সাহেব, আপনি যদি তাই করেন তাহলে একটা অনুরোধ, ওই ওসি এবং আমি এই দুজনের বিরুদ্ধেই করবেন। তা না হলে আমি যতদিন আছি ততদিন রাজু ওখানকার ওসি থাকবে না। না না না, আমি কিছুই করব না। তবে আপনার কাছে এমপি হিসাবে জানিয়ে গেলাম, আপনার ওসি একটা বেয়াদব। এই পাড়ার মধ্যে আমরা যারা বসবাস করি তারা গরিব হইলেও খারাপ না। পাড়ার মধ্যে আমরা কোনো উচ্ছৃঙ্খল মাইয়া লোকের জায়গা দিতে পারি না। কি বলেন আপনারা? ওনারা চেয়ারম্যানের লোক, গণ্যমান্য লোক, ওনাদের কাছেও এই মাইয়া সম্পর্কে অনেক ব্যাড রিপোর্ট আছে। আর তো ব্যাড রিপোর্টের দরকার পড়ে না। আপনি নিজে যেখানে দেখছেন সেখানে অন্য রিপোর্টের দরকার কি? সেদিন রাইতে তো আপনারাই ছবি লয়ে গেলেন। তুমি তো নষ্টের মূল, এই মাইটা তো তুমি খারাপ করছো। এই শুয়োরের বাচ্চাদের যদি আমি খুন করতে পারতাম তাইলে ওই জেলখানায় আমি থাকতে পারতাম। ওসি সাহেব, আমি খুন করে এসেছি, 3 জনকে খুন করেছি। এবার আমাকে আটকে দিন। তুমি খুন করেছো? হ্যাঁ, 3 জনকে। এবার আমাকে আটকে দিন। এখন থেকে আমি নিরাপদ। ওরা ভেবেছিল আমি মরা মানুষ, শিয়াল শকুনের মতো আমাকে খেতে চায়। তাকিয়ে আছেন কেন ওসি সাহেব? মেয়েরা খুন করতে পারে না। আপনি না বলেছিলেন খুন করলে ওখানে আটকানো যায়? এবার আটকে দেন। কিন্তু খুন করে তুমি ওখানে থাকতে পারবে না। কেন পারবো না? তোমার বিচার হবে, বিচারে খুনের দায়ে ফাঁসি হবে। কেন ফাঁসি হবে? খুনের শাস্তি ফাঁসি, এটাই আইন। না, আপনি সাক্ষী দেবেন আমি বিনা দোষে তো খুন করি নাই। কোনো লাভ হবে না। কেন ওসি সাহেব? আমাকে যে খুন করার জন্য প্রত্যেক দিন ওরা তাড়িয়ে বেড়াচ্ছিল, তখন আপনাদের আইন কোথায় ছিল? এই ছবির বেলায় শুধু আইন না, রাজাদের বেলায় কোনো আইন নাই।
আপনি তো পারলেন না ওই চেয়ারম্যানকে ধরতে, আপনি তো পারলেন না ওই এমপিকে অ্যারেস্ট করতে। ওদের বেলা আইন নাই, আমি আমাকে বাঁচাতেও পারবো না, কাউকে মারতেও পারবো না। এই আইন আমি মানি না, ওসি এই আইন আমি মানি না, এই আইন আমি মানি না। সাহেব, আমরা চলে যাচ্ছি, এই শহরে আর থাকতে পারলাম না। কেন তো ঠিকানা নেই, স্রোতের শ্যাবলার মতো ভাসতে ভাসতে কোথায় গিয়ে ঠেকবো কে জানে। কেন, কি হয়েছে? পাড়ার লোকেরা আমাদের অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। কিসের অপবাদ? আর কিসের, সেদিন রাইতে মোটর সাইকেলে আপনি নামাই দিয়ে আইলেন। কারা বলেছে এসব কথা? এমপি সাহেবের লোকেরা। এমপি সাহেবের লোক? আয় ছবি, শুনুন, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনার মেয়েকে নিয়ে আমার ঘরে থাকতে পারেন। স্যার, ওই ছবি আর ছবির মা ওসি সাহেবের বাসায় গিয়ে উঠছে। ওসির বাসায়? স্যার, আমি শুই নাইলাম ওরা ওখান থেকে ওসির বাসায় থাকবো। চেয়ারম্যান, বস। সমস্যা বোধহয় আরো জোরালো হলো। হ্যাঁ বস, খুব জটিল আকার ধারণ করেছে। মহা সমস্যা। এদিকে আমারও ঢাকায় যাওয়া দরকার। চেয়ারম্যান, জি। শাহবাবু টাকার কথা কি বললো? টাকার কথা কইলে উনি মাথা নিচু করে থাকেন। উনি বোধহয় একটু নাখোশ। তুমি একটু খোশ করার ব্যবস্থা করতে পারো না? তোমার ওই মালতী না স্বপ্না, ওদের একটা আসার ব্যবস্থা করো না। আমার টাকার খুব প্রয়োজন। টাকা না হলে মন্ত্রী হওয়া যাবে না। নাকি তার মায়ের নিয়ে ওসি সাহেব। কোন মেয়েটা? ওই যে কবিনা ছবি, কি নাম যেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তুই মাফ করিস। কবিনা, কবিনা ছবি। মেয়েটা খারাপ, তুমি জানো? শুনি তো। শুনো, তোমার কাছে এই সব খবর আসে। তুমি বিবিসি, রয়টার, ওয়াশিংটন, কাজ কাম নাই তো, খালি এই সব শুননা বেড়াও আর মিটিং করে বেড়াও। আব্বু, বাইরে একটা লোক এসেছে। কে? আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। এগুলি ভিতরে নিয়ে যাও বাবু। দাঁড়াও, এগুলো কেউ ধরবে না বাবা। ওরে তুমি চেনো না? আমার খালাতো ভাইয়ের সম্বন্ধীর ছেলে। খুব নিকটতম আত্মীয়। এত বড় রুই মাছ, ওটাতে কি কমলা লেবু, হাতে দইয়ের হাড়ি, তা এত সব কি জন্য বাবা? ওদের একটা কেস আছে। আমি গতকাল খালাম্মার কাছে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ওদের ওই জায়গায় একটা গন্ডগোল হয়েছে, সেই গন্ডগোলে নাকি ওই ভাইয়েরা আসামি দিছে। চার্জশিট থেকে ওর নামটা কাটটা দিও। আচ্ছা তুমি যাও বাবা। কোথায় যাবে? দাঁড়াও, টুটুল এদিকে এসো। আমার ব্যাগটা নিয়ে এসো তো বাবা। খেলো গে, যাও বাবা, এটা একটু রাখো। এই বেটা রাখ, বেটা মাছটা রাখ না বাবা, এটা একটু উঠাও, উঠাও। আমার পাপের বোঝা তোমাকে বহন করতে হবে। যাও। যাও বাবা, যাও। বেটা গেলে উঠা, নিয়ে যা। ওই বেটা হজম করিস। হ্যাঁ, তুমি তো এদিকে আসো, তোমার সাথে কথা আছে। নারী নির্যাতন করা অন্যায়, তাই ব্যত্যাঘাত করবো না। আমি একা বলবো, পর নিন্দা পর চর্চা করা পাপ, ঘুষ খাওয়াম, এইসব জানার জন্য বাংলায় তর্জমা সহকারে কুরআন শরীফ পড়বা। তোমারে 3 বার বলার পর যদি তুমি নামাজ না পড়ো, তাহলে নির্দেশ মতো তোমাকে আমি ব্যত্যাঘাত করিতে বাধ্য হব। শ্বশুরের দেওয়া নরম খাটে শুয়ে আর নরম সুপার বসে কত সততা দেখানো। আজকের মধ্যে বাড়ি ছেড়ে আমি চলে যাব। আমি সিরিয়াসলি বলছি, শুনে রাখো, শরীরের মতো না চললে স্যার। রহমান সাহেব, জি। কি ব্যাপার? আমি একজন সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করছি। এতদিন ঘর জামাই ছিলাম, ঘর জামাইতে কোনো স্বাধীনতা থাকে না স্যার। স্যার, এমনিতেই তো বউ আমার চাইতে 1 হাত লম্বা, আরো থাকে বাপের বাড়ি। মাথায় কাপড় দাও। তোমার মা কোথায়? ঘুমাচ্ছে। এই শাড়ি দুটো রাখো। কার জন্য কিনেছেন? আপনি তো বিয়ে করেননি। না। কাউকে দেবেন বুঝি? কাউকে তো দেবই। কাকে দেবেন? এখানে দুটো শাড়ি আছে, একটা তোমার মার, একটা তোমার। কি ব্যাপার, হঠাৎ চুপ হয়ে গেলে? না, কিছু না। সে জন্মই হয় মানুষের কাছ থেকে শুধু হাত পেতে নেওয়ার জন্যে। শোনো। জি। ওটাকে তুমি দান বা করুণ হিসাবে নিও না। পৃথিবীতে আমারও কেউ নেই যাদেরকে আমি কিছু দেব, আর ভাবলাম তোমাদেরও প্রয়োজন। আয় আয়। ডাকছেন কেন? কালু, দিন দিন কিন্তু নতুন অসির অত্যাচারটা বেড়ে যাচ্ছে। এই অবস্থায় তুই চুপ করে থাকলে চলবে না। আমি আজই ঢাকায় যাচ্ছি, মন্ত্রীদের কাছে ব্যাপারটা জানাবো। আর আমার মন্ত্রী হওয়ার ব্যাপারটাও একটু তদবির করতে হবে, বুঝলে? আমি মন্ত্রী হতে পারলে ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। একটা কথা মনে রাখিস, এই ওসি কিন্তু এখন আমাদের একমাত্র শত্রু।
বস, কালুরে তো ওসি দইরা ফালাইছে। বস, তদবির কইরা ওরে তাড়াতাড়ি ছাড়ান, নইলে ও মাইন্ড করলে অসুবিধা আছে। ঠিক আছে ঠিক আছে, আমি হোম মিনিস্টারের কাছে যাচ্ছি, কালু ছাড়া পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু ওই হারামজাদির কি খবর? ওই হারামজাদি আর ওর মা অহনো ওসির বাসায় আছে। চেয়ারম্যান, এক কাজ করো, ওসির বিরুদ্ধে পোস্টারিং করো, মিছিল করো। আপনি চিন্তা করেন না, মিছিলের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি এক্ষুনি কালুকে ছাড়ানোর ব্যবস্থা করছি। বল বল, হাবিবকে কে খুন করেছে? বল। বল, হাবিবকে কে খুন করেছে? বল। আসসালামু আলাইকুম, আমি সেক্রেটারি অফিসার আব্দুর রহমান বলছি। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। জি 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 স্যার। স্যার আপনার টেলিফোন। আমি ব্যস্ত আছি স্যার, হোম মিনিস্টার। বলে দিন আমি নেই। স্যার, আমি বলেছি আপনি আছেন। স্যার স্যার। ননসেন্স। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি ওসি রাজু বলছি। কালু নাম করে কোন লোককে তুমি অ্যারেস্ট করেছো? ইয়েস স্যার। কি অপরাধে? স্যার, এখানে কিছুদিন আগে কলেজের ভিপি হাবিব খুন হয়েছে, তার খুনি হিসাবে আমি ওকে সন্দেহ করছি। কিন্তু আমি জানি সে ভালো লোক। স্যার, ও একজন ক্রিমিনাল, ও আমাকে পর্যন্ত রাস্তায় অ্যাটাক করেছিল। ওখানকার এমপি আমার কাছে সার্টিফাই করেছে সে ভালো লোক। ওকে ছেড়ে দাও। ও একজন ক্রিমিনাল, আমি ওকে ছেড়ে দেবো? ইয়েস, দিস ইজ মাই অর্ডার। রহমান সাহেব। জি স্যার। ওকে ছেড়ে দিন। বলবীর উন্নত মামসী শির নেহারি আমারি রতশীর ওই শিখর হিমালয়। বল মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, উলক দুলক গোলক ফেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছিল বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। মম ললাটে উদ্ভূত ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নতশীল। কবি, আর একবার বিদ্রোহ করতে পারো না? আর একটা কবিতা লিখতে পারো না? যে কবিতা সুরে জেগে উঠবে 11 কোটি বাংলাদেশী, গলা টিপে হত্যা করবে এই দেশের ভণ্ড রাজনীতিবিদদের, ছিঁড়ে নেবে স্বাধীনতার স্বাদ। এই কবি, মাথায় হাত দিয়ে কি ভাবছিস? ভেবে ভেবে উত্তর দিতে পারবি কি জন্য 30 লক্ষ লোক মরেছিল? এই বলতে পারবি কি জন্য আমার বাবা মা মরেছিল? বলতে পারবি? সেদিনে সেই ছোট্ট কিশোর ছেলেটি মা বাবার মৃত্যুকে ভুলে গিয়ে কেন অস্ত্র তুলে নিয়েছিল? যে সোনার দেশে স্বপ্ন দেখেছিলাম, এই বুঝি সেই দেশ? আরে গুন্ডার জন্য, খুনির জন্য দেশে মন্ত্রী টেলিফোন করে এই দেশের কথা চিন্তা করে
আমার মা বাবার মৃত্যুর কথা বলেছিলাম। তুই তো পাশারে ভর্তি, কিছুই করতে পারবি না। যেমন আমি, এই দেখ, আমার কাছে অস্ত্র থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পারি না। আইন আমার হাত বেঁধে রেখেছে। তোর মতো নেবে শুধু আমি তাকিয়ে থাকি, আমি তাকিয়ে থাকি, আমি তাকিয়ে থাকি। না, এই জন্য দেশ স্বাধীন হয়নি। লক্ষ লক্ষ জীবনের বিনিময় যে স্বাধীনতা এসেছে তা মাত্র কয়েকজন ব্যক্তি ভোগ করতে পারে না। না, এক গাদা লাশের স্তূপ থেকে আমি আমার মা বাবাকে খুঁজে বের করেছি। এই স্বাধীনতা বিফলে যেতে পারে না। আমি কাকে বলবো? আমি কাকে বলবো? আমি কাকে বলবো? আমি কোথায় বলবো? কে আমার এই চিৎকার শুনবে? ৭১ যুদ্ধে আমি এতিম হয়ে গেছে, আমি এতিম হয়ে গেছি। কে? আমি কইতে ডরও লাগে। বাবা, আপনি কাঁদতেছেন কেন? কাঁদছি, আমি যেমন দেশের কথা চিন্তা করে যুদ্ধ করেছিলাম, এ দেশটি তেমন হয়নি। কেমন দেশের কথা ভাবছিলেন? ভেবেছিলাম যে দেশে আপনাদের মতো গরিব থাকবে না। ভেবেছিলাম আমরা সবাই ভাত পাবো, কাপড় পাবো, থাকার জায়গা পাবো। আপনারা তা পাচ্ছেন, কিন্তু জানেন অনেকে তার চেয়ে বেশি পাচ্ছে। আপনাদের মতো গরিবদের কথা চিন্তা করে বিদেশের ধনী দেশগুলো আপনাদের জন্য রিলিফ পাঠায়, সেগুলো সব আপনারা পান না। এদেশের অনেক লোক সেগুলো চুরি করে বড় লোক হচ্ছে। কেউ যদি বাধা দেয় তাকে খুন করে ফেলে, আর সে খুনের কোনো বিচারও হয় না। বাবা, আপনি কি মুক্তিযোদ্ধা ছিলেন? হ্যাঁ, আমি খেয়াল করছি গরিব মানুষের লাইগা আপনার খুব দরদ। কয়দিন ধরে ভাবতেছি আপনার একটা কথা বলবো, ডর লাগে। বলুন। বসেন। দুনিয়ার সবাই জানে ছবি আমার মাইয়া, আসলে আমার মাইয়া না। মুক্তিযুদ্ধের বছর ওর একটা ভাই মুক্তিযুদ্ধে গেছিল, সেই জন্য রাজাকাররা ওর বাপ মাইরে ফেলাইছে। যুদ্ধে ওর ভাইটাও মরে গেছে। ওর কেউ নাই বাবা। বাজান, ও আপনার মতো এতিম। আমার হাঁপানির ব্যারাম কোন সময় মরে যায় তার ঠিক নাই।
ওরে নিয়া আমি বড় বিপদে আছি বাবা। ওর বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, ভালো ঘরের মাইয়া যেন তিন জায়গা তো দিতে পারি না বাবা। বাজান বাজান, আপনি তো অনেক জায়গায় চলাফেরা করেন, একটা ভালো ছেলে দেখা ওর যদি বিয়েটা দিয়া দিতেন আল্লাহর কাছে সোয়াব পাইতেন বাবা। ওর ভাইও একজন মুক্তিযোদ্ধা ছিল, আপনিও একজন মুক্তিযোদ্ধা। বাজান ও বাজান বাজান, আপনার ঘরে থাকতে থাকতে ওর একটা ব্যবস্থা করে দেন বাজান। আপনি তো অনেক জায়গায় চলাফেরা করেন, একটা ভালো ছেলে দেখা ওর যদি বিয়েটা দিয়া দিতেন আল্লাহর কাছে সোয়াব পাইতেন বাবা। ওর ভাইও একজন মুক্তিযোদ্ধা ছিল, আপনিও একজন মুক্তিযোদ্ধা। বাজান আপনার ঘরে থাক। লোকেরা বিচার করে তাদেরকে এলাকা থেকে বের করে দিয়েছে। জানি স্যার। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের। যদি কোনোভাবে জনগণের মনে পুলিশের চরিত্র সম্পর্কে সন্দেহ হয় তাহলে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। জনসাধারণ পুলিশের ওপর থেকে তাদের আস্থা হারিয়ে ফেললে দেশ চলতে পারে না। তোমার কাছ থেকে অন্তত এটা আমি আশা করিনি। আমি জানি স্যার। তুমি কি জানো তোমার বিরুদ্ধে মিছিল বেড়ে স্লোগান দিচ্ছে? জানি স্যার। তাহলে কেন তুমি ওদের জায়গা দিয়েছো? ওদের আর কোনো জায়গা নেই তাই। তাই বলে একটা সমাজ বিতাড়িত চরিত্রহীন নাকি? কাকে আপনি চরিত্রহীনা বলছেন? যে মেয়েটিকে পেটের দায়ে এক মুঠো ভাত চাইতে গিয়ে শুনতে হয়, তার দেহের বিনিময়ে সে খাবার পাবে তাকে? যে মেয়েটিকে ইজ্জত থাকার জন্যে একখানা সাড়ে চাইতে গিয়ে শুনতে হয়, তার দেহের বিনিময়ে সে পাবে তাকে? যে মেয়েটি এই সমাজপতিদের হাত থেকে বাঁচার জন্যে একটি স্বাধীন দেশে সর্বক্ষণ খরগোশের মতো পালিয়ে বেড়াচ্ছে তাকে? জিজ্ঞেস করেন এমপি সাহেবকে কেন তাদেরকে বিতাড়িত করা হয়েছে, কেন সে আজ আমার ঘরে? অযথা আমাকে কেন জড়াচ্ছেন ভাই? এই স্লোগান মিছিলের আগে এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানতাম না। জানেন, আপনি সবই জানেন, এবং আমি যে সবকিছু জানি তা আপনি জানেন। আর আমি জানি বলে আজ আমার বিরুদ্ধে এত স্লোগান মিছিল করানো হচ্ছে। আমি আমি সবকিছু সমাধান করে দিচ্ছি। ছবি, আমার স্যার, সালাম করো। স্যার, এই সমাজপতিরা যাকে কলঙ্কের অপবাদ দিয়ে সমাজ থেকে বিতাড়িত করেছে, আমি তাকে চিরসাথী করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। স্যার আমাকে ডেকেছেন? বসুন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। তুমি মেয়েটিকে বিয়ে করে অবশ্যই ভালো কাজ করেছো, আমি পরে সবই শুনেছি। কিন্তু রাজু, আমি তোমাকে এখান থেকে ট্রান্সফার করার জন্য উপর মহলে সুপারিশ করব। স্যার, তুমি এই থানা থেকে চলে যাও। স্যার, কারণটা জানতে পারি? তুমি তো জানো এলাকার লোকদের কাছে মেয়েটি বিতর্কিত। আমি জানি এটা ষড়যন্ত্র, কিন্তু একবার যখন তোমার বিরুদ্ধে মিছিল হয়েছে তখন অ্যাডমিনিস্ট্রেশনের খাতিরে তোমার এখান থেকে চলে যাওয়াই উচিত। অবশ্যই চলে যাওয়া উচিত। আমার একটা অনুরোধ স্যার। বলো। স্যার, আমি এতদিন এই থানায় থেকেও হাবিব মার্ডার কেসটার কিছুই করতে পারিনি। এই অক্ষমতার জন্য আমি খুব কষ্ট পাচ্ছি। স্যার, শুধু এই কেসটার জন্য আমাকে কিছুদিন সময় দিন। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। সাধু বাবা, আমি যে ইহকাল পরকাল দুই হারাইছি। ইহকাল ক্ষণিকের,
পরকাল অনাদি, তার অন্ত নাই, শেষ নাই। ইহকাল থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হয় পরকালে। আমার যে কোনো সঞ্চয় নাই, বড় একটা পাপের বোঝা আমার মাথায়। ইহকালের ভয়ে সেই পাপের বোঝা নামাইতে পারতেছি না। তুমি কি কোনো সত্যকে গোপন করেছো? মা, জীবনের ভয়ে আমি সত্য কথা বলতে পারতেছি না। তোমার মনের মধ্যে কোনো সত্য চাপা থাকলে খুলে বলো। আমরা ভগবানের তোমার মঙ্গল কামনা করব। বাবা, আমি কলেজের ছেলে হাবিবকে খুন করতে দেখেছি। কে খুন করেছে? কালো গুন্ডা। সে ভয় দিয়েছে, বললে আমার জিভ কেটে দেবে। আমি কি করব বাবা? এই মাটির দেহ পুরে ছাই হবে। এই দেহের ভয়ে তুই পরকাল হারাবি। তুই না, আমি কিভাবে মুক্তি পাবো বাবা? ওম শান্তি, ওম শান্তি। কিছু সময় চক্ষু বন্ধ করে ঈশ্বরকে স্মরণ কর, মুক্তির পথ বলে দেব। বাবু, ছবি? হ্যাঁ কাকা, আমরা। অমূল্য, ভয় নেই। ইহকাল আর পরকালের যে কথা বলেছি, এ কথা মিথ্যে না। মিথ্যে শুধু এইটুকু, আমরা আসল সাধু না। তোমার সমস্ত কথা এই টেপ রেকর্ডারে টেপ করেছি। বাবু, কোর্টে সত্যি কথা বলে দিও। বাবু, কোনো ভয় নেই, আমি আছি। বাবু, আমি আগে চলে যাব, আশীর্বাদ করবেন। এবার যেন গাড়িতে ফ্ল্যাগ লাগিয়ে এই এলাকায় আসতে পারি। চুপ কর, আল্লাহ কি ডাক। স্যার, আপনি আসবেন সেদিন আমরা একটা ফাংশন করবো না? আরে ফাংশন তো হবে, ওই ফাংশনের সব খরচ আমার। একটা কথা হোসেন সাহেব, এই শহরে কোনো মদের দোকান নেই। মন্ত্রী হওয়ার পরে আমার একটা মদের দোকানের লাইসেন্স, আর রিলিফের মালগুলো যেন সরাসরি আমার গোডাউনে ওঠে। অবশ্যই। আমি মাইন্ড করছি। কার উপর কালু ভাই? কি জন্য মাইন্ড করছিস? এই টাকা কার? আমি এমপি সাহেবরে ডাক দিলাম। মন্ত্রী হওয়ার জন্য কলেজের ভিপি মার্ডারের কেসে আমার নামে চার্জশিট দিছে। এমপি, আপনি মন্ত্রী হওয়ার জন্য টাকা খরচ করতে পারেন, আমার এই কেসের জন্য টাকা খরচ করতে পারেন না। চেয়ারম্যান, খুন তো তোমার কথা মতোই করছিলাম। তুমি আসামি হইলা না, আসামি হইলাম আমি। আমারে একা ফাঁসাইয়া দিতে চাও না? ওসিরে টাকা দিয়া মুখ বন্ধ করতে পারলা না? বোকা। আরে এই ওসি তো ঘুষ খায় না। আমি মানলাম না।
আগে বাবু, আমি তোর উপর মাইন্ড করছি। আগে তুই সব বইলা দিছিস। আগে বলার কথা ছিল না। পরকালের ভয়। ইহকালের ভয় নাই? আছে, কিন্তু ইহকাল তো ক্ষণিকের, পরকালের শেষ নাই। তোর কথা কি ওসি লিখা দিছে? না, ছোট্ট একটা ট্যাপ রেকর্ডারে ট্যাপ করে নিছে। তুই লেখাপড়া জানিস? অল্প অল্প। এই কাগজে সই কর। কথা ছিল খুনের কথা বইলা দিলে তোর চোখ দুইটা উঠাইয়া ফেলবো আর জিব্বা কাইটা নেব। কথার বাইরে একটা জিনিস নিলাম, এই সইটা। এইটা আবার পরকালে তোর ঈশ্বরের কাছে নালিশ করিস না। শুইয়া পড়। আগে দাঁড়ানো অবস্থায় দুইটা জিনিস নিতে অরে শোয়াইয়া দে। অরে নদীতে ফেলাই দিয়ায়। ওসি কোথায়? বল ওসি কোথায়? বল ওসি কোথায়? তোমার এই হাতটা আমার সাথে বেয়াদবি করছে। এই হাতটা আমি কাইটা ফেলবো। বাবা, আমার জন্য দুঃখ করেন না। আমার যে কি শান্তি আপনি জানেন না বাজান।
আমার ছবির একটা ধরাইতে পারছি। আপনি আমার ছবির দেখেন ছবি না স্যার, আর ছবির কাছ থেকে শুনেছেন ছবি আমেনা বেগমের মেয়ে নয়। স্বাধীনতা যুদ্ধের বছর ছবির মা, বাবা, ভাই সবাই মারা যায়। আমেনা বেগম সেই শিশু মেয়েটিকে নিয়ে নদী পার হয়ে যশোর জেলা থেকে এই জেলায় চলে আসে এবং এই উপজেলায় বসবাস করতে শুরু করে। ছবি বড় হলে ছবিকে দিয়ে আমেনা বেগম দেহ ব্যবসা শুরু করে। এই খুনের আসামি ওসি রাজু একজন অবিবাহিত চরিত্রহীন যুবক। তিনিও এক সময় ছবির সেই দেহ ব্যবসার একজন খরিদ্দার হয়ে যান। এই কথা জানাজানি হয়ে গেলে ছবিদের মহল্লা থেকে তাড়িয়ে দেওয়া হয়। ইওর অনার, লোক লজ্জা উপেক্ষা করে ওসি সাহেব বিতাড়িত ছবিদের তার ঘরে স্থান দেন এবং বিয়ে করেন। বিয়ে করাটাও ওসি সাহেবের একটি ভালো কর্ম। কিন্তু ইওর অনার, ওসি সাহেবের বিয়ের পরে আমেনা বেগমের একমাত্র রোজগারের পথ বন্ধ হয়ে যায়। তাই আমেনা বেগম এই বিয়েকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। ওসির ঘরের মধ্যে যে সোরাটি পাওয়া গেছে, ওই সোরা দিয়ে একদিন রাত্রে আমেনা বেগম ঘুমন্ত ওসিকে খুন করতে যায়। কিন্তু দুর্ভাগ্য আমেনা বেগমের, ওসি জেগে ওঠে এবং তার রিভলভার দিয়ে আমেনা বেগমকে গুলি করে হত্যা করে। ধন্যবাদ আমার বিচক্ষণ প্রতিপক্ষকে। আপনি ওকালতি ব্যবসা না করে উপন্যাস লিখলে আরো ভালো করতে পারতেন। সুন্দর একটি উদ্ভট গল্প তৈরি করার জন্য আপনাকে আরো ধন্যবাদ। ইওর অনার, উকিল সাহেব বসুন। ইওর অনার, আমেনা বেগমকে হত্যা করা অপরাধে আমাকে অপরাধী করা হয়েছে। অপরাধ আমি করেছি কিনা সে বিচার করবেন আদালত। বিচারের পূর্বে মহামান্য আদালত আমাকে অনুমতি দিলে আমার কিছু বলার ছিল। পারমিশন গ্রান্টেড। ইওর অনার, আমি বেগুনবাড়ি থানায় এসেই জানতে পারি স্থানীয় কলেজের ভিপি হাবিব খুন হয়েছে। ওই খুনে তদন্ত করতে গিয়ে নামে একজন নাপিতকে আমার সন্দেহ হয়েছিল সে এই খুন সম্পর্কে কিছু জানে, কারণ তার বাড়ির পাশেই হাবিব খুন হয়েছিল। ইওর অনার, কিন্তু সে কোনো শক্তিশালী মহলের চাপে তার মুখ খুলতে পারছিল না। আমি একদিন ছদ্মবেশে তাকে পরকালের ভয় দেখিয়ে তার কাছ থেকে খুনের নাম জানতে পারি এবং তার জবানবন্দি আমি রেকর্ড করে নেই। ইওর অনার, আমি অমূল্যের কাছ থেকে জানতে পারি কালো নাম করে একজন প্রফেশনাল গুন্ডা, যে স্থানীয় রাজনীতিবিদদের হাতিয়ার, সেই খুন করেছে হাবিবকে। অমূল্যর জবানবন্দির পরের দিন রাত থেকে হতভাগ্য অমূল্য নিখোঁজ হয়েছে। সম্ভবত তাকে মেরে ফেলা হয়েছে। আর আমার ঘরে এসে খুন করেছে আমার শাশুড়ি আমেনা বেগমকে। অথচ এই খুনের অপরাধ আজ আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ইওর অনার, আদালতের বিচারে আমার শাস্তি হলে আমার কিছু করার নেই। আমি সুস্পষ্ট ভাষায় বলছি, এই খুনের পিছনে রয়েছে একজন নৈতিক নেতা। এইসব রাজনীতিবিদরা যদি তাদের চরিত্র না বদলায়, যদি তারা সত্যিকারের দেশপ্রেমিক না হয়, খুনি গুন্ডাদের যদি তাদের দল থেকে বহিষ্কার না করে, অপরাধীরা যদি শাস্তি না পায়, তাহলে এই দেশ চলতে পারে না। আমি যদি অপরাধ না করে শাস্তি পাই, আমার দুঃখ নেই। ইওর অনার, আজ প্রতিদিন খবরের কাগজ খুললে দেখা যায় কোন রাজধানী সন্ত্রাসী দেশটা ভরে গেছে। দেশের নিরীহ মানুষ আজ সন্ত্রাসীদের হাতে জিম্মি।
রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, এই দেশটিকে বাঁচান, অসৎকারীদের শাস্তি দিন। ওসি সাহেব, এটা ঢাকার 0 পয়েন্ট নয়, এটা কোনো বক্তৃতার মঞ্চ নয়, এটা কোর্ট। ইওর অনার, এই মাত্র ওসি সাহেব হাবিব হত্যা সম্পর্কে যে নাতিদীর্ঘ বক্তৃতা দিলেন তা সর্বৈব মিথ্যা। তিনি বলেছেন হাবিবকে খুন করার সময় অমূল্য দেখেছিল, অথচ অমূল্য পরামানিক হাবিব হত্যার 1 বছর আগে তার ভিটে বাড়ি বিক্রি করে এই দেশ থেকে চলে গেছে। এই দলিল তার প্রমাণ। মহামান্য আদালতের কাছে দলিলটি পেশ করলাম। দলিল দেখে ওসি সাহেবের বর্ণনার সত্যতা যাচাই করে আমেনা বেগম হত্যার প্রকৃত আসামিকে শাস্তি প্রদান করে বিচার কার্য ত্বরান্বিত করতে আজ্ঞা হয়। মহামান্য আদালত, অর্ডার, অর্ডার। এই লোকটির নাম অমূল্য পরামানিক। সে কথা বলতে পারে না, কিন্তু তার লিখিত কিছু বক্তব্য আছে মহামান্য আদালত। অমূল্য, এই নিন হুজুর। আমি হাবিবকে খুন করতে দেখেছি, কালু হাবিবকে খুন করেছে। ওসি সাহেবের কাছে আমি সব বলেছি। এই কারণে কালু আমার চোখ তুলে দিয়েছে, জিব্বা কেটে নিয়েছে। এ কি অমূল্য নিজের লেখা? জি হুজুর। আপনি ওকে কোথায় পেলেন? হুজুর, আমাদের বাড়ি যশোর, মধুমতি নদীর ওপার। কিছুদিন আগে একদিন রাত্রে নদীর পাড়ে এই লোকটিকে রক্তাক্ত অবস্থায় পাই এবং আমাদের সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে সে ভালো হয়েও তার জিপ দেওয়ার ফলে কিন্তু ইশারায় কাগজ কলম চায়। কাগজ কলম দেওয়ার পরে সে ধীরে ধীরে এইসব লিখেছে এবং এও লিখেছে যে মরার আগে তাকে যেন অবশ্যই কোর্টে নেওয়া হয়। আমেনা বেগম হত্যা মামলার অভিযুক্ত আসামি বেগুনবাড়ি থানার ওসি রাজুর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে সসম্মানে বেকসুর খালাস দেওয়া হলো এবং তাকে স্বপদে পুনর্বহাল করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হলো। পাশাপাশি অত্র মামলার প্রকৃত আসামি এবং হাবিব হত্যার সাথে জড়িত সংশ্লিষ্ট সকল আসামিকে পুলিশ হেফাজতে আনার জন্য নির্দেশ দেওয়া হলো। অমূল্যর সিকিউরিটির প্রয়োজন আছে স্যার। অমূল্যকে আমি আমার বাসা রাখবো। ঠিক আছে, আগে থানায় চলো, আরো অনেক প্রোগ্রাম তৈরি করতে হবে। চেয়ারম্যান কোথায়? স্যার ঢাকা গেছে। সত্যি কথা বল। কইলাম তো স্যার, আমাকে এমপি সাহেব মন্ত্রী হইব তো, ওই জন্য গেছে। কালো কোথায়? বল, কালো কোথায়? সত্যি করে বল, শালা কালো। ওসি কোথায়? ঘর নেই। অমূল্য, তোর তো বাইচা থাকনের কথা ছিল না, তবুও বাইচা আছিস। এই জন্য আমি তোর উপর মাইন্ড করছি।
আমি তোরে মারবো না, আমি চলছি রে। আমি আমার কথার বরখেলাপ করি না। তোমার এই হাতটা আমার সাথে বেয়াদবি করছে, বেয়াদবি। পিছন থেকে গুলি করে আমি মাইন্ড করলাম। বাংলাদেশের মানুষ, কোথায় তোমরা আমাদেরকে উদ্ধার করো? বাহাদুর চোখের রাত্রি থেকে আমাদেরকে বাঁচাও। কোথায় বিশ্ব মানবতা? আমাদেরকে বাঁচাও। ভাই দেখে যাও, বাংলাদেশে একজন নতুন মানুষকে এমন করে জন্ম নিচ্ছে। আমার স্ত্রীকে বাঁচাও। আরে দুনিয়াতে কেউ কি নেই আমার স্ত্রীকে রক্ষা করে? আমি সারা জীবন পেয়েছি তোমার কাছে অনুরোধ, এ দেশের মানুষের কাছে অনুরোধ, আমার বাচ্চাটাকে যেন আমার মতো দরদ না হয়। চলে 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 চলে
মন্ত্রী হিসাবে গতকাল শপথ গ্রহণ করেছেন। আবুল হোসেন শুধু বেগুনবাড়ি উপজেলার গর্ব নয়, আবুল হোসেন এই জেলার গর্ব তথা বাংলাদেশের গর্ব। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সম্বর্ধনা অনুষ্ঠানের পূর্বে আমি আপনাদের একটি আনন্দের সংবাদ দিতে চাই। যাদের অত্যাচারে খামখেয়ালিতে এই এলাকার জনগণ এতদিন অতিষ্ঠ ছিল, যাদের বিরুদ্ধে স্লোগান মিছিল কোনো কিছু করতে পারেন নাই, সেই পুলিশ কর্মকর্তা, সেই অত্যাচারী ওসি এবং তার কর্মের সহযোগিতাকারী এসপির ট্রান্সফার অর্ডার আমি সঙ্গে করে নিয়ে এসেছি। শিশুটি এখন পুলিশ অফিসার রহমানের ঘরে বড় হচ্ছে। রাজুর শেষ চিৎকার কি বাতাসের সাথে মিলিয়ে যাবে? আসুন আমরা সবাই মিলে রাজুর স্বপ্নের সেই সুন্দর দেশটিকে গড়ে তুলি। বিভেদ বেদনা ক্রন্দন